কল্পনা করুন আপনার চারিপাশে উন্নত প্রযুক্তিযুক্ত অত্যাধুনিক পরিষেবা রয়েছে, অথচ পরিবেশ দূষণমুক্ত। আপনি নিশ্চয়ই ভাবছেন এটা শুধুমাত্র কল্পবিজ্ঞানের সিনেমাতেই সম্ভব। কিন্তু বিজ্ঞান বলছে এটি আর কল্পবিজ্ঞানের বিষয় নয়, বরং এটাই আমাদের ভবিতব্য হতে চলেছে। এতদিন প্রযুক্তির ব্যবহারে পাল্লা দিয়ে বেড়েছে পরিবেশ দূষণ, কিন্তু এবার প্রযুক্তির ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান মিলতে চলেছে প্রযুক্তির হাত ধরেই। আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হতে চলেছে দূষণমুক্ত বিকল্প জ্বালানি, যাকে দহন করে মিলবে বিপুল পরিমাণে বিদ্যুৎ এবং জ্বালানি, অথচ পরিবেশের কোনো ক্ষতিই হবে না। অত্যাধুনিক প্রযুক্তিতে সমুদ্রের অফুরন্ত জলই হবে এই বিকল্প শক্তির উৎস। কিন্তু জল থেকে কিভাবে জ্বালানি পাওয়া যাবে? বিকল্প শক্তি হিসাবে জলের ব্যবহার সত্যি লাভদায়ক হবে তো? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। বর্তমান যান্ত্রিক বিশ্বে প্রযুক্তিগত যত উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, তাতে ফুয়েল বা জ্বালানির ভূমিকা অপরিহার্য। আর গোটা বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় 80% বেশি যোগান দেয় ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে খনিজ তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ভিত্তিক জ্বালানি। কিন্তু গোটা বিশ্ব আজ জীবাশ্ম জ্বালানি নির্ভরতা নিয়ে উদ্বিগ্ন, যার পিছনে রয়েছে মূলত 3টি কারণ। প্রথমত, অনিশ্চিত জ্বালানি নিরাপত্তা। জ্বালানির বিপুল চাহিদার ফলে জীবাশ্ম জ্বালানির উত্তোলন যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে সঞ্চিত জ্বালানির ভাণ্ডার শীঘ্রই ফুরিয়ে যাবে। তথ্য অনুযায়ী খনিজ তেলের ভাণ্ডার আগামী 50 বছরে ফুরিয়ে যাবে, প্রাকৃতিক গ্যাস নিঃশেষ হয়ে যাবে আগামী 53 বছরে এবং কয়লার ভাণ্ডার ফুরিয়ে যাবে আগামী 114 বছরে। তাই জীবাশ্ম জ্বালানির উপর বেশি দিন ভরসা করা যাবে না। দ্বিতীয়ত, মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণ। জীবাশ্ম জ্বালানির দহনের ফলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গমন ঘটে। এই গ্রিন হাউস গ্যাসের ফলে পরিবেশ দূষণ অস্বাভাবিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার একটি পরোক্ষ ফল গ্লোবাল ওয়ার্মিং। এভাবেই চলতে থাকলে এই পৃথিবী শীঘ্রই প্রাণী বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তৃতীয়ত, তেল ভিত্তিক ভূ রাজনীতি। যেহেতু জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার, বিশেষ করে খনিজ তেলের ভাণ্ডার পৃথিবীর মুষ্টিমেয় কিছু দেশেই আছে, তাই কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেই তেল উৎপাদক দেশগুলি জ্বালানি রপ্তানি বন্ধ করে দেয়। ফলে পৃথিবী জুড়ে জ্বালানি তেলের জন্য হাহাকার শুরু হয়ে যায়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় ঠিক যেমনটি ঘটল। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, রিনিউয়েবল এনার্জি যেমন বায়ুশক্তি বা সৌরশক্তি জীবাশ্ম জ্বালানির বিকল্প হতে পারে না? হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি জীবাশ্ম জ্বালানির বিকল্প হতেই পারত, কিন্তু সারা পৃথিবীতে জ্বালানির যে পরিমাণ চাহিদা রয়েছে, রিনিউয়েবল এনার্জি দ্বারা সেই চাহিদা মেটানো সম্ভব নয়। তাই এই পরিস্থিতিতে প্রয়োজন বিকল্প জ্বালানি, যা হবে অফুরন্ত, সহজলভ্য এবং পরিবেশ বান্ধব। ঠিক এমন সময়ে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রের জলকে ক্ষারযুক্ত বা আম্লীকরণ ছাড়াই সরাসরি গ্রিন হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, এই গ্রিন হাইড্রোজেনই হতে পারে সহজলভ্য বিকল্প জ্বালানি, এবং এই বিকল্প জ্বালানির সাহায্যেই পৃথিবীর পরিবেশ হবে দূষণমুক্ত। কিন্তু গ্রিন হাইড্রোজেন কি? গ্রিন হাইড্রোজেন কি তা বোঝার জন্যে হাইড্রোজেন জ্বালানি সম্বন্ধে একটু জানা প্রয়োজন। বর্তমানে আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, সেগুলি সবই হাইড্রোকার্বন যৌগ, অর্থাৎ এগুলির মধ্যে হাইড্রোজেনের সাথেই উচ্চ পরিমাণে কার্বন থাকে। সেই জন্যে জীবাশ্ম জ্বালানি দহনের মাধ্যমে হাইড্রোজেন থেকে শক্তি বা বিদ্যুৎ পাওয়ার সময় পরিবেশে কার্বন নির্গমন ঘটে। কার্বন নির্গমনের ভিত্তিতে হাইড্রোজেন জ্বালানি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন গ্রে হাইড্রোজেন। প্রাকৃতিক গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে উৎপাদিত হাইড্রোজেন হল গ্রে হাইড্রোজেন বা ধূসর হাইড্রোজেন। ধূসর হাইড্রোজেন বর্তমান বিশ্বে উৎপাদিত হাইড্রোজেনের প্রায় 95%। গ্রে হাইড্রোজেন উৎপাদনের দুটি প্রধান পদ্ধতি হল স্টিম মিথেন রিফর্মিং এবং কোল গ্যাসিফিকেশন, অর্থাৎ বাষ্প মিথেন সংস্কার এবং কয়লা গ্যাসীকরণ। এই উভয় প্রক্রিয়াতেই কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। হাইড্রোজেন উৎপাদনের সময় উপজাত দ্রব্য হিসাবে যদি কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয়, তবে উৎপাদিত হাইড্রোজেনকে গ্রে বা ধূসর হাইড্রোজেন বলা হয়। ধূসর হাইড্রোজেনকে কম কার্বন জ্বালানি হিসাবে বিবেচনা করা হয় না।
ব্লু হাইড্রোজেন। ব্লু বা নীল হাইড্রোজেন গ্রে হাইড্রোজেনেরই মতো, কিন্তু এই ক্ষেত্রে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ বা CCS ব্যবহার করে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড নির্গমনকে আলাদা করা হয় এবং ভূমির নিচে সঞ্চয় করা হয়। কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডলে ছাড়ার পরিবর্তে ক্যাপচার অ্যান্ড স্টোরেজ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ধরে সংরক্ষণ করায় নীল হাইড্রোজেনকে কম কার্বন জ্বালানি বলা হয়। ব্লু হাইড্রোজেন উৎপাদনেও দুটি প্রধান পদ্ধতি হল বাষ্প মিথেন সংস্কার এবং কয়লা গ্যাসীকরণ। উভয় ক্ষেত্রেই CCS পদ্ধতি ব্যবহৃত হয়। ব্লু হাইড্রোজেন গ্রে হাইড্রোজেনের একটি পরিষ্কার বিকল্প, কিন্তু কার্বন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করা হয় বলে ব্লু হাইড্রোজেন উৎপাদন বেশ ব্যয়বহুল। গ্রিন হাইড্রোজেন। গ্রিন বা সবুজ হাইড্রোজেন হল সেই হাইড্রোজেন যা পরিচ্ছন্ন শক্তির উৎস থেকে উৎপাদিত হয়। গ্রিন হাইড্রোজেনকে শূন্য নির্গমন হাইড্রোজেন হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি উৎপাদন করার সময় গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না। বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে জলকে বিভাজন ঘটিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোলাইসিস। এই ইলেকট্রোলাইসিসের ফলে জ্বালানি হিসাবে হাইড্রোজেন পাওয়া যায় এবং উপজাত দ্রব্য হিসাবে পাওয়া যায় বিশুদ্ধ জল এবং অক্সিজেন, যা পরিবেশ দূষণের পরিবর্তে পরিবেশের উপকার করে। অর্থাৎ গ্রিন হাইড্রোজেন কোনো রং বিশিষ্ট হাইড্রোজেন নয়। গ্রে, ব্লু বা গ্রিন হাইড্রোজেন হল ভিন্ন ভিন্ন পদ্ধতিতে উৎপাদিত হাইড্রোজেন। যদিও শক্তি শিল্পে এই প্রকারভেদে ধূসর, নীল এবং সবুজ হাইড্রোজেন ছাড়াও কালো, বাদামি, লাল, গোলাপি, হলুদ, ফিরোজা এবং সাদা আণবিক হাইড্রোজেনও বিদ্যমান। এই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার গবেষক দলের এই সাফল্য উপকূলীয় অঞ্চলে কম খরচে কার্বন মুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে। গবেষণা দলের সহপ্রধান অধ্যাপক সি জিং কিয়াও বলেন, আমরা প্রায় 100% দক্ষতার সঙ্গে সমুদ্রের জলকে অক্সিজেন এবং হাইড্রোজেন অণুতে আলাদা করতে পেরেছি। আমরা একটি বাণিজ্যিক ইলেকট্রোলাইজারে বিনামূল্যের এবং সস্তা অনুঘটক ব্যবহার করে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেন তৈরি করেছি। স্বাদু জলের তুলনায় সমুদ্রের জল থেকে অধিক পরিমাণে হাইড্রোজেন জ্বালানি পাওয়া সম্ভব। এছাড়া কোনো প্রকার বিশুদ্ধীকরণ প্রক্রিয়া ছাড়াই হাইড্রোজেন জ্বালানি তৈরি করা সম্ভব হওয়ায় খরচও অনেকটাই কমে আসবে। পৃথিবীর মানুষ এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে কার্বন মুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে সামনের বছরগুলিতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে। হাইড্রোজেনের দহনের ফলে বিশুদ্ধ জল উৎপন্ন হয়, ফলে জলজ প্রাণী বা পরিবেশের কোনো ক্ষতি হয় না। গবেষক দলটির পরবর্তী লক্ষ্য হল একটি বৃহত্তর ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের পরিমাণ বাড়ানো। তারা আশা করছেন এই গবেষণা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হলো, তাহলে খুব শীঘ্রই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে হাইড্রোজেন জ্বালানির ব্যবহার শুরু হবে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, কারণ এটাও আমাদের জেনে রাখা প্রয়োজন হাইড্রোজেন জ্বালানি কোষের সমস্ত সুবিধা সত্ত্বেও এই মুহূর্তে গ্রিন হাইড্রোজেন বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য এখনও কিছু অসুবিধা এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। যেমন, প্রথমত, মহাবিশ্বের সবচেয়ে প্রাচুর্য উপাদান হওয়া সত্ত্বেও প্রকৃতিতে মুক্ত হাইড্রোজেন পাওয়া যায় না। তাই ইলেকট্রোলাইসিসের মাধ্যমে জল থেকে হাইড্রোজেন নিষ্কাশনের জন্য শক্তির প্রয়োজন হয়, যা বেশ খানিকটা ব্যয়সাধ্য। কখনো কখনো প্রাপ্ত হাইড্রোজেনের থেকেও উৎপাদন ব্যয় বেশি হতে পারে। দ্বিতীয়ত, গ্রিন হাইড্রোজেন বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য বড় মাপের বিনিয়োগ প্রয়োজন। তৃতীয়ত, হাইড্রোজেন ফুয়েল সেল থেকে পাওয়া 1 ইউনিট শক্তির খরচ বর্তমানে সৌর প্যানেল সহ অন্যান্য শক্তির উৎসের চেয়ে বেশি, এবং সেই সাথেই হাইড্রোজেন চালিত যানবাহনের যা দাম, তাতে এই মুহূর্তে ব্যাপকভাবে গ্রিন হাইড্রোজেন বিকল্প শক্তি হিসাবে গ্রহণের সম্ভাবনা কম। চতুর্থত, বর্তমানে হাইড্রোজেনের সঞ্চয় এবং পরিবহন জীবাশ্ম জ্বালানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার চেয়ে বেশ জটিল। পঞ্চমত, যেহেতু জীবাশ্ম জ্বালানি কয়েক দশক ধরেই ব্যবহার করা হচ্ছে, তাই এই জ্বালানি সরবরাহের পরিকাঠামো ইতিমধ্যেই বিদ্যমান, কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি বৃহত্তর আকারে গ্রহণের জন্য নতুন রিফুয়েলিং পরিকাঠামো তৈরির প্রয়োজন হবে। তবে এই সব সমস্যার পরেও এটা বলতেই হবে, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসায় হাইড্রোজেন আমাদের শক্তির চাহিদার প্রধান সমাধান হতে পারে। প্রযুক্তির উন্নতিতে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের খরচ ক্রমশ কমতে শুরু করেছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে
গ্রিন হাইড্রোজেনের দাম জীবাশ্ম জ্বালানির থেকেও সস্তা হবে। বিশ্ব পরিবেশ বৈঠকগুলিতে কার্বন নির্গমন কমানোর উপর জোর দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। আসন্ন সমস্যাকে আন্দাজ করেই কয়েকটি দেশে ইতিমধ্যে গ্রিন হাইড্রোজেনের ব্যবহার শুরু হয়েছে। গ্রিন হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা শুরু করেছে জার্মানি ও চীন। এছাড়াও গ্রিন হাইড্রোজেন চালিত বাস, ট্রাম এবং ছোট গাড়ি তৈরি করতে শুরু করেছে বিভিন্ন প্রাইভেট কোম্পানি। শুধু তাই নয়, তৃতীয় দেশ হিসাবে ভারতেও গ্রিন হাইড্রোজেন চালিত ট্রেন চলতে শুরু করবে 2023 সালে। গ্রিন হাইড্রোজেনের উপর জোর দেওয়ার লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় বাজেটে $2.3 বিলিয়ন বা 19,700 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। যাই হোক, বিকল্প জ্বালানি হিসাবে গ্রিন হাইড্রোজেন আমাদের শক্তির প্রয়োজনীয়তার নিরিখে ভবিষ্যতের জন্য সর্বোত্তম সমাধান হয়ে উঠতে পারে। তবে এটি অর্জনের জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং বিনিয়োগের প্রয়োজন হবে। আপনার কি মনে হয়? ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।